আসাদ নুনের কাছে প্রশ্ন যে ধরেন বামপন্থীরা কিন্তু এখন আক্রান্ত হচ্ছে, ওই এক রংপুরে আক্রান্ত হয়েছে বা বিভিন্ন জায়গায় সিপিবির কর্মীরা আক্রান্ত হয়েছে তা না, তারা এখন সরাসরি বামপন্থীদেরকে টার্গেট করছে, যেমনটি তারা আগে আওয়ামী লীগকে করেছে, এখনো করছে, বিএনপিকে টার্গেট করেছে, এখন কিন্তু তারা বামপন্থীদের সরাসরি আক্রমণ করছে। এই বামপন্থীরা বিশেষ করে সিপিবি সহ বাম ঐক্য জোট, হ্যাঁ, তারা এখন ঐক্যের ডাক দিচ্ছে, আবার তারা আওয়ামী লীগের বিরোধিতা করছে। তারা আসলে কার বিরুদ্ধে ঐক্য করতে যাচ্ছে, আবার আওয়ামী লীগ ছাড়া তারা কি কিছু করতে পারবে? তারা কি কখনো ক্ষমতা যাওয়ার কথা চিন্তা করে, যেমনটা পুলক ঘটক বললেন? আমার মনে হয় তাদের কোনো সুপ্ত ধান্দা আছে, তাদের অনেকেই সেই ধান্দার বা এই চক্রান্তের অংশ। লেনাদেনার একটা ব্যাপার থাকতে পারে, আমার কাছে তথ্য নেই, কিন্তু আমার কাছে তো কিছু প্রশ্ন থাকেই। আনু মোহাম্মদ ঝেড়ে কেন কাশছেন না? বুঝলাম সলিমুল্লাহ খান একটা পদক পেয়েছেন, উনি পদক নিয়ে ঘুমোচ্ছেন। মানে আমাদের দেশে কত কত বুদ্ধিজীবী দেখলাম রাত, মানে একদিনের পরিবর্তনে, মানে রাত গিয়ে দিন হলো, দালালে পরিণত হয়ে গেলেন, ঘুমিয়ে গেলেন। মানে তাকে আগে বীর মনে করেছি, পরে দেখি তো দালাল। আমি বলছি না সলিমুল্লাহ সাহেব দালাল, কিন্তু উনি তো চুপ, কোনো অসুবিধা নাই ওনার কাছে। আনু মোহাম্মদ চুপ, আরো অনেক কি নাম লিস্ট অনেক লম্বা। বদরুদ্দিন ওমর কোথায় তিনি? নাই, কিন্তু খুঁজে পাবেন না। এখন এই চুপ যে তারা কেন? এখন চিটাগংয়ে নারী বামপন্থী নেত্রীর উপরে লাথি মেরেছে শিবির সরাসরি, সেই শিবিরের গুন্ডা কিন্তু অ্যারেস্ট হয় নাই 24-এর বাংলাদেশে। না না না, আপনি একটু ভুল বলছেন। তার স্বেচ্ছায় ওই আক্রমণকারী স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে এবং একদিনে জামিন, হাসতে জামিন ছবি তুলেছে। হ্যাঁ জি, জামিন। এখন এইটা তো শাস্তি না, আমরা দেখলাম সবাই লাথি মারলো, এই লাথির শাস্তি তো একদিনে জামিন নয়। এখন বলবে না আমি তো বিচার আইন বুঝি না। হ্যাঁ আমি বুঝি না, কিন্তু আমি তো বুঝি যে এটা কোন উদ্দেশ্যে। শুধু নারীকে না তো, এখানে আরো কয়েকজনকে সে পিটিয়েছে, আরো কয়েকটা বিবস্ব ভিডিও আছে। এখন তাদের হাতে ক্ষমতা, যা তারা দেখায় তাই দেখি, তাই দেখে সেই অনুযায়ী বিচার চাই, বিচার তো হয় না। দেখেন বামপন্থীদের আসলে তারা কি ওন করে কিনা আমি তাদের কেবলা বুঝি না। যে মতিন সাহেব বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে জুলাই আন্দোলনে, সেই আইনজীবী উপস্থাপক মতিন, তিনি আবার দেখি বৃষ্টির মধ্যে ভিজেই বলছেন যে না আমি এদের চিনি না। কামরুল হাসান মামুন বলছেন যে এখন আর নগদ বাকি কিছুই নাই, এইটারে চাই না। সায়ান বলছেন যে আমি এদের ওন করি না, ওন তো করি না, আমি এদের ভোট দিতেও দেবো না কারোরে, আমি না করব। অনেকের ঘুম ভাঙছে, অনেকের ভাঙছে না। আবার অনেকে আওয়ামী লীগের মধ্যে অনেকে শীত নিদ্রায় আছেন, তাদেরই নিদ্রাটা বড় 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 অবাক করার। মানে দেখেন রাজাকারের গলায় জুতা, মানে ফুলের মালা, মুক্তিযুদ্ধের গলায় জুতার মালা, আর এই রাজাকারের পরবর্তী প্রজন্ম যারা রাজাকারদের ওন করে তারা হাসছে, পুলিশকে দেখছি বেজার। তো এটা বাস্তবতা। এখন দেখেন প্রশ্ন আসবে, অনেকে বলেন যে আপনি তো একটু আগে একটা কমেন্ট দেখিয়েছিলেন যে আমি নাকি জুলাই বিপ্লবের সাথে জড়িত না। আমি বিপ্লব, আমি তো সরকারের পতন চাই নাই। কে বলতে পারবে আমি সরকারের পতন চেয়েছি? আমি বলেছি যে এই রাজাকারের নাতিপুতিদের উদ্ধৃতি দিয়ে তিনি যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের যে কোটা দিচ্ছেন, এটা যৌক্তিক না, এবং এই কোটা বিলুপ্তির দরকার। এইটা আদালত, এই নাটকের দরকার নাই। এবং যদি এটা আদালতে কেউ রিট করেছে, আদালত ওটা স্থগিত করেছে, এখানে ছাত্রলীগ দিয়ে পিটিয়ে এটা সমাধান হবে না। আবার ক্ষমতা যদি এইভাবে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন, তাহলে যেটা হবে এটা জামাতের কাছে আসবে, এটা তো জানা কথা। আমরা তো মিলিটারি যখন বললেন তার উপর আস্থা রাখতে, তখন তিনি কাদের ডেকে নিয়ে গেলেন? জামাতের নেতাদেরকে, মামুনুল ডেকে নিয়ে গেলেন। তো আমরা তো এটা ওন করি না, কোনোদিন ওন করি নাই। এবং জুলাইয়ের এই রুটি মানে ওই যে কি বলে না, মুড়ি মোয়া খাওয়ার আমার ধান্দা নাই। আমি বদরুদ্দিন ওমর হইতে চাই না। আমি খুব সাধারণ ছোট মানুষ, বাচ্চা মানুষ, তাদের কাছ থেকে অনেক কিছু দেখেছিলাম। তো এগুলো দেখে মনে হলো যে তারা ওই শিশু উপদেষ্টাদের চেয়ে বড় বাটপার। ওরা তো না, যাই হোক, অযোগ্য ব্যক্তিরা যোগ্য জায়গায় কিছু জায়গা পেয়ে গেছে, মোহ ভাঙতে পারছে না। কিন্তু বামপন্থীদের এই ইতিহাসে রাজাকারদের আসলে আপনি যেভাবে মানে কোট আনকোট বামপন্থীরা, তারা তো আসলে 1971-এ ওটা ভালো অবদান। এখন তো তারা আসলে ওই রাজাকারের কাতারে নিজেদেরকে নামিয়ে এনেছেন। কারণ মানুষের আশা আকাঙ্ক্ষা ব্যক্তিভেদে ভ্যারি করে। আমি শেখ হাসিনার কাছে যা চাইছি, আমি গোলাম আজমের কাছে তা চাইবো না। এমনকি জামাতের চুম্মা আমিরের কাছে আমার কোনো আশা নাই, কারণ তারে তো আমি মানুষ হিসেবেই মনে করি না, তার রাজনৈতিক দলকে আমি স্বীকারই করি না। তো তার কাছে আমি আবার কি চাইবো? শেখ হাসিনার উচিত ছিল এটা ঠান্ডা মাথায় ডিল করা, এটা করেনি। আর বামপন্থীদের যে প্রশ্নটি আমাকে করেছেন, বামপন্থীদের ব্যাপারে আমি হতাশ, তাদের ব্যক্তিত্ব নিয়ে আমি চিন্তিত, এবং তারা ভবিষ্যতে কোনো কিছু করতে পারবে এটা আমি মনে করি না। এবং জামাত শিবির যে তাদের ধরে পিটাচ্ছে, এটার কারণ হচ্ছে জামাত শিবির তাদের মনেই করে না, তাদের মনে করে এরা কয়টা, আমাদের চেয়ে অনেক কম, তো এদের পিটাইলে সমস্যা কি? তারা পিটাইছে, তারা যে পট তৈরি করছে সেইটার মধ্যেই তারা আছে, এই লুপের মধ্যেই মাইর খাবে, এইটাই কাঁদবে, এটাই হবে।
পুলক ঘটক এরকমটি মনে করেন কিনা? এবং আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম, যখন আপনার বামপন্থীদের সঙ্গে কথা হয় তারা এইসব প্রশ্নের কি উত্তর দেন? আজকে যখন তারা ভীষণভাবে নাজেহাল হচ্ছে, আজকে যখন দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকিতে, জঙ্গি হামলার আশঙ্কা তীব্র থেকে তীব্রতর হচ্ছে, তখন তারা কি বলছে? তাদের জুলাইয়ের ভূমিকা তারা কি পুনর্মূল্যায়ন করতে চায় নাকি চায় না? না, পুনর্মূল্যায়নের কথা বলছেন, যেমন ধরুন পুলক ঘটক কোথায় যেন হারিয়ে গেলেন। আর আমার মনে হয় তিনি নিশ্চয়ই যুক্ত হবেন, হয়তো ইন্টারনেটে কোনো সমস্যা হয়েছে। আসাদ নূর, এই যে ধরেন কালকে আমরা দেখলাম যে কি সার্জিস আলম, তিনি যে সেনাবাহিনীর মধ্যে নিয়ে যেভাবে করে কথা বললেন রংপুরের ঘটনায়, হ্যাঁ, মানে এগুলি তো একটা অধ্যত্ত, রাইট? সেনাবাহিনীকে কিন্তু আমরা সবসময় একটু ছেড়ে দিয়ে কথা বলি, তাদেরকে আমরা কোনো কিছুর মধ্যে বিতর্কে সাধারণত কেউ জড়াতে চায় না, হ্যাঁ। তাদের এই সাহসের উৎসটি কোথায়? এটা তো আমরা চিরাচরিত সেই প্রবাদ, ছাগল লাফায় খুঁটির জোরে। খুঁটিকে এই যে মবস্টার সার্জিস, তার খুঁটিকে ইউনুস, এনসিপি কার ইউনুসের। এখন দেখেন একটা সমস্যা হয়েছে এখানে। মোস্তফা সরোয়ার ফারুকী এখন মানে এই ইউনুস ক্যাবিনেটের একজন উপদেষ্টা। তিনি একটা নাটক তৈরি করেছিলেন এবং সম্প্রচার করেছেন ইউটিউবে, টেলিভিশনে, সেটা হচ্ছে 420। ওইখানে একটা দলের নাম আছে গণশক্তি, বুঝছেন? এখন আপনি দেখেন, এখন এই যে এনসিপি, এখন যদি গণশক্তি উনি এই পার্টিটার নাম দিতেন, ওনার কিন্তু দেখেন এই যে পুরো জায়গায় এই শক্তি আছে, কিন্তু এই নাগরিক পার্টি উনি গণশক্তি দিতে চাইছিলেন, কিন্তু যেহেতু ফারুক এই আকামটা করে ফেলছে, ওই গণশক্তি কিন্তু ওই 420-তে একটা 420 পার্টি হিসেবেই একটা ফ্রড, একটা দখলকারী, একটা বাটপারের একটা ক্লাব হিসেবে ওটা দেখানো হয়েছে। তো ইউনুস সাহেব ওইটারই এখন এনসিপি করলেন আর কি। এখন লাস্টের পি দিয়ে আপনি পার্টি মিন করতে পারেন, মানে আর এনসিপি দিয়ে আপনি ওই যে কি জাতীয় নাগরিক পার্টি। তো এখন এই যে পুরো জিনিসটা খিচুড়ি হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে এখন বলতে পারতেছেন না যে জনশক্তি, এই গণশক্তি, এই জনগণ, এগুলোর মধ্যে উনি একটা লুপের মধ্যে পড়ে গেছেন। উনি আসলে এই উপদেষ্টাদের দিয়ে এগুলো করাচ্ছেন। উনি নাহিদকে ডেকে বললেন আমি আর থাকতে চাই না, কারণটা কি? উনি এই যে মিলিটারি অফিসারদেরকে গালাগালি করা, এই যে হাসনাত, সে গোপনে গিয়ে পা ধরে মাপ চেয়েছে, সেটা অন্য বিষয়, কিন্তু এই নেগোশিয়েট কে করে? ইউনুসের। এখন আপনি বলবেন ইউনুসের এত ক্ষমতা কোথায়? আরে উনি তো আমেরিকার দালাল হয়ে আসছেন বাংলাদেশে। এটা কি আমাদের কাছে একটু অস্পষ্ট? আমেরিকা যদি বাংলাদেশ সেনাবাহিনীকে বলে যে তোমরা যা ক্ষমতা দেখার পাহাড়ি আদিবাসীদের দেখাও, এই ছাত্রদের, এই ছাত্র এই মবদের ব্যাপারে কিছু বলতে পারবে না। মিলিটারি তো এরা তো আমাদের তো সেনাবাহিনীর এই এদের ব্যক্তিত্ব আমরা দেখতে পাচ্ছি কি করছে। এই ছেলেপেলে, এই বাচ্চাদের কথায় কথায় তারা স্যার করছে। এই সার্জিস এদের তো কাঁধে নিয়ে, কেন এদের সমাবেশে মিলিটারি এদের কাঁধে নেয় নাই? নাহিদকে কাঁধে নেয় নাই? ভিডিও আছে তো তারা ইউনিফর্মে কাঁধে নিয়েছে। আপনি বোঝেন না যে ছাগল লাফায় খুঁটির জোরে, এই ইউনুসের জোরে, এই ইউনুস সে এই দেশটাকে বিক্রি করতে এসেছে, এই দেশটাকে ব্যাটলগ্রাউন্ড বানাতে এসেছে। তাইলে আবার আমরা দেখি কেন যে সেনাবাহিনী এবং ডক্টর ইউনুস মুখোমুখি? মানে এগুলি কি সব মুখোমুখি কিছুই দেন, এটা তাদের নাটক। এইটা তাদের, আমি বিশ্বাস করি না যে এদের মধ্যে কোনো ক্লাশ আছে। এরা একে অন্যে ফলা পরামর্শ করে তারা এই বান্দ্রামিটা করছে। তাদের কাছে মাস্টার প্ল্যান আছে, তারা জানে, সেনাপ্রধান জানে ইলেকশন কবে হবে, ইউনুসও জানে। আমরা জানতে পারি না কারণ আমাদের জানানো হয় না। তারা যে এই সাপে নেউলের খেলা দেখায়, আমরা খেলা দেখে তালি দেই। আপনি সাপের পক্ষে, আমি নেউলের পক্ষে। দিন যাচ্ছে, রাত আসছে, আবার সকাল হচ্ছে, আর মাঝখান থেকে এই উচ্ছিষ্টকর কয়েকটা এই যে কি বলে সমন্বয়ক, এই সার্জিস হাসনাত, এরা লাফালাফি করে। এইগুলোই তাদের খেলা, এগুলোই চলছে বলে আমার মনে হয়। জি জি, পুলক ঘটক আপনাকে আবার পেয়েছি। জি, আপনার কাছে যে প্রশ্নটি ছিল, এই যে ভয় যে আওয়ামী লীগ আবার ফেরত আসবে, আসাদ নূর, আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ ফেরত আসবে, এই যে ভয় থেকে তারা কিন্তু নিজেরা দ্বন্দ্ব সংঘাতে জড়িত আছে, একজন আরেকজনকে কিন্তু আক্রমণ করছে। পুরো এই গোষ্ঠী সবাই একদিকে আর আওয়ামী লীগ একা একদিকে। এই হচ্ছে বাংলাদেশের সিনারিও গত 8-10-12 মাস, যদি বছর খানেক ধরে যদি আমরা দেখি, তাই তো? তো সেই ক্ষেত্রে ধরেন একদিকে জঙ্গিদের ভয় তাদের, আর একদিকে আওয়ামী লীগদের ভয়।
এই দুটার মধ্যে তাদের কাছে ভয় কোনটা বেশি, কারা তাদের জন্য বেশি ভয়ঙ্কর? যে প্রশ্নটি পুলক ঘটক করেছেন, তারা কি সেটা রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে মূল্যায়ন করছে কে তাদের বন্ধু হতে পারে? এইটা তো আমার মনে হয় এগুলো হচ্ছে যে কথার কথা আর কি। তারা যে বলে আওয়ামী লীগ ফিরে আসবে, মানে কি আওয়ামী লীগ কি বাংলাদেশে ফিরে আসবে না? আর যদি ফিরে আসবে না আসে তাহলে কি আপনারা স্বৈরাচারী না? আপনারা তো ফ্যাসিস্ট, আপনারা একটা দলকে আসতে দেবেন না। আর আওয়ামী লীগ এই বাংলাদেশে জন্ম দিয়েছে, তারা আসবে আর না আসবে মানে কি? মানে কি তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আওয়ামী লীগ আসবে নাকি? আওয়ামী লীগ অবশ্যই বাংলাদেশে ফিরে আসবে এবং আওয়ামী লীগ অবশ্যই, আমি বিশ্বাস করি, আবার ক্ষমতায় আসবে। কথা সেখানে না, আওয়ামী লীগ তো কিছুদিন আগে ক্ষমতায় ছিল, এই বামপন্থীরা তো ওই আওয়ামী লীগের পকেটেই ছিল, মুড়িমুয়া খেয়েছে তো, খাইনি? আমরা কি জানি না ন্যারেটিভ কিভাবে তৈরি করতে হয়? এখন যেটা দেখি, দেখেন এগুলো হচ্ছে সব অজুহাত। তারা যে আসলে, আমার কাছে প্রমাণ নেই বামপন্থীদের ব্যাপারে, কয়েকটার প্রমাণ আছে, বলি তাহলে। দেখেন, এরা এই ডিপ স্টেটের আসলে তাবেদারি করছে, তারা টাকা খেয়েছে। এখন টাকা খেলে আপনি তো সেই টাকার গুণগান আপনি তো বেইমানি করতে পারবেন না আমেরিকার মতো একটা দেশের সাথে। তা এই চক্রান্তের অংশ এরা, এই জন্য তারা বিভিন্ন অজুহাত দেয়, আওয়ামী লীগ ফিরে আসবে, স্বৈরাচার ফিরে আসবে। মনে হচ্ছে যে বাংলাদেশে এর আগে স্বৈরাচার ছিল না 16 বছর ধরে। কিসের 16 বছর? আওয়ামী লীগ তো নির্বাচিত 2009-এর ইলেকশনে, তো তারা 5 বছর ওটা কেন গোনায় ধরছেন? এখন রাজাকারদের বিচার 2013-তে করার পরে যদি আওয়ামী লীগ মনে করে যে তাদের বাঁচতেই হবে, আর বিএনপির যে রাজনীতি, আওয়ামী লীগ তো 96-তে ক্ষমতা হস্তান্তর করেছিল 2001-এ শান্তিপূর্ণভাবে। তো সেখানে কি, এখানে কি মানে বিএনপি কি শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়েছে? বিএনপির এই যে তত্ত্বাবধায়ক নিয়ে নাটক আমরা কি দেখি নাই? ছোট ছিলাম, কম বুঝেছি, কিন্তু বুঝেছি তো। এখন এগুলো পড়ে তো দেখি, তা হ্যাঁ, তো বাংলাদেশের রাজনীতি তো এরকম, যে যায় ক্ষমতায় সে আর সেই চেয়ার ছাড়তে চায় না। 1 বছর হয় না ইউনুস, তার টাল বাহানা দেখে তো আমরা এই মানুষ বলে যে কয়েকদিন পর তো মরেই যাবেন, এত বুইরা মানুষ, এত এত লোভ কেন? লোভ সবারই আছে। এখন লোভ বা অস্তিত্ব টিকায় রাখা, আওয়ামী লীগ তার অস্তিত্ব টিকায় রাখার জন্য করছে নাকি লোভের জন্য করছে সেটা প্রমাণ হবে। দেখেন, এই 24-এর রাজাকারদের আমি যেহেতু কোনো দালালিতে নাই কারোর সাথে, কারোর কোনো টাকা খাই নাই জীবনে কোনোদিন, আমার মুখ ঠোঁট কাটা, আমি বলে দিই কয়েকটা কথা। এই যে ইয়ারকি নামের একটা পেজ আছে, শিমু নাসের ওইটার অন্যতম। শিমু নাসের তো সরাসরি ডিপ স্টেটের ট্রেনিং নিছে, টাকা নিছে, অস্বীকার করতে পারবে, প্রমাণ আছে। বাংলাদেশের সমকামী অর্গানাইজেশন কয়েকটার নাম একদম, তারা যেহেতু বিপদে থাকে, আমি তাদের নাম নিচ্ছি না, তারা টাকা নিছে। ইনডাইরেক্টলি আমারও প্রস্তাব দিছে। এই বামপন্থী আরিফুর রহমান তথাকথিত মুক্তিযুদ্ধের গবেষক, ও 37,000 টাকায় বিক্রি হয়েছে, প্রত্যেক মাসে ও বেতন পায়। ওই কি দোকান খুলে নিছে। এখন এরা যে টাকা খাইছে, এরা কি ভাসুরের নাম তো নিতেই হবে, মানে ওই যে ভাসুরের নাম না নেওয়া আর কি, ওই ডিপ স্টেটের নাম তো নিতে পারবে না। একটা আমি এক্সাম্পল, একটা স্ক্রিন শেয়ার করি, আপনি পারলে দেখেন, একদম হাতে কলমে আমি একটা এক্সাম্পল দেবো। এই বাংলাদেশের জুলহাস তনয়কে হত্যা করা হয়েছে না কেন? তারা সমকামী অ্যাক্টিভিস্ট, এই শুধু তারা কিন্তু সমকামিতাকে প্রমোট যেটাকে বলে, এরকম কিছুই করে না। আমি আপনাকে একটা স্ক্রিন শেয়ার করছি, এটা যদি দেখেন তাহলে একটা আমি হাতে কলমে এদের চক্রান্তের, আমি এটা জিনিস অনেকদিন ধরে এটা বাইর করছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে একজন ব্যক্তি, ওনার নাম হচ্ছে আরজিন কামাল, উনি আমেরিকার লস অ্যাঞ্জেলেসে থাকেন। ওনার কয়েকটা গান খুব পরিচিত ছিল, যে কালা কালা একটা গান, এবং ওনার ড্রেস আপ দেখেন, আপনারা বুঝবেন যে সমকামী বুঝতে উনি গে এবং বটম। হ্যাঁ, তো এই ব্যক্তি বাংলাদেশে, এই ব্যক্তির এই কালা কালাটা হিট হওয়ার পরে তারে এই ডিপ স্টেট এরিয়াতে, তারে ডিপ স্টেট করছে কিনা, কিন্তু ইউনুস সরকার তারে ইনভাইট করে বাংলাদেশে নিয়ে গেছে। বাংলাদেশের ঢাকায় বসে দেখেন সে পারফর্ম করছে, ঢাকায়, বাংলাদেশে, এবং তিনি কিন্তু তার গান দ্বারাও পরিচিত, তিনি সমকামী অ্যাক্টিভিস্ট। দেখেন এগুলো কিন্তু বাংলাদেশের শুটিং, বাংলাদেশের সব জায়গায় যে, মানে অনেকগুলো শহরে তারা ঘুরা এই শুট করছে। এবং এটা ইউনুসের একটা অ্যাসাইনমেন্ট ছিল আমার কাছে, আমি সোর্স উল্লেখ করতে পারবো না, করতে চাই না তাদের নিরাপত্তার জন্য, যে এইটা তারা অ্যাসাইনমেন্ট দেখাইছে যে বাংলাদেশে এখন ইউনুসের আমলে সমকামীরা রাজার হালে আছে, স্বর্ণালী সময় পার করছে। আসলে এইরকম কিছু তাদের পশ্চিমাদের কিছু এজেন্ডা এরা এই দেখাচ্ছে, এই যে দেখো এখানে ঠিক আছে, তখনই তারা আতঙ্কিত হয়। কতদিন আগের এই ভিডিও যেটা দেখালেন এখন? এইটাই তো কয়দিন আগের, মানে 1-1.5 মাস হয়েছে তিনি ঢাকায় এসে, মানে আপনি দেখেন, আপনার লিঙ্কটা দিয়ে দেবো। আরজিন কামাল, উনি খুব আলোচিত সমকামী অ্যাক্টিভিস্ট, এবং প্রকাশ্যে ওনার গান দেখলেও বুঝবেন সরাসরি ডাক না করেই, মানে আমি একটু দেখাইলামই তো ওনাদের, মানে তো উনি কিন্তু ঠিক একই উদ্দেশ্য। আমি যেটা জানি, ওই যে নারীটাকে মৈত্রী যাত্রা একটা করা হয়েছিল, ঠিক একই উদ্দেশ্য, অফকোর্স, যে দেখানো যে বহির্বিশ্বে আমাদের নারীরা কত ভালো, কতটা স্বাধীন ভাবে তাদের এজেন্ডাকে। আমি পুলকদাকে বলছি, পুলকদার যখন এই বিষয়ে, আমি পুলকদাকে কি বলছিলাম, পুলকদা
আমি এই নারী যাত্রাবাত্রা এগুলোকে বিন্দু পরিমাণে এন্টারটেইন করবো না, কারণ আমি এটাকে ঔনিকরণের একটা উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আমি এই নারী যাত্রা নিয়ে একটা নারীর অধিকার নিয়ে তো আমরা টুকটাক হইলেও কাজ করি, আমাদের সাইনবোর্ড নাই নারীবাদের, কিন্তু আমি তো নারীর অধিকার, তো আমি কিন্তু এই নারীর অগ্রযাত্রা নিয়ে একটা সিঙ্গেল পোস্ট করি নাই, এমনকি সমালোচনা করে নাই, কারণ আমি জানি এটা মেকিংটা দোকান তাদের, তারা হেফাজতের রাস্তায় নামার জন্য তো একটু লাগবে, তো কেমনে চেতানো যায় এটাকে আমরা জানি না। ধর্ম নিয়ে বোধ হয় অনেকদিন ধরেই আমি কাজ করি, কেমনে কে উস্কায়, হ্যাঁ কে এগুলো জানি, তো এগুলো এরা করেছে, এটা তাদের অ্যাসাইনমেন্টের অংশ। তারা একটা জায়গায় আতঙ্কিত হয় যখনই দেখবেন হিন্দুদের উপরে নির্যাতন হয়, তখন তারা বলে ভারত বেনিফিট নেবে, এই জন্য বাংলাদেশের মিডিয়া এটা টেলিকাস্ট করতে পারবে না। একটা উদাহরণ, এই কয়দিন আগের ঘটনা, যশোরের অভয়নগরে 18টা বাড়ি পুড়িয়ে দিছে হিন্দুদের, মারামারি হয়েছে বিএনপির দুই পক্ষের, মাছের ঘেরে নিয়ে একজনের মারিয়ে ফেলছে, হিন্দুর মতুয়া সম্প্রদায়ের বাড়িঘর লুটপাট হয়েছে। আপনি দেখান আমারে কোন পত্রিকায় বাংলাদেশে আসছে? কেন এটা গোপন করা হয় বোঝেন নাই? ওই যে যেমন সমকামীরা খুব ভালো আছে, দুধে ভাতে আছে, বাংলাদেশে নিরাপদ আছে, চলো ছাইয়া ঠিক আছে, হ্যাঁ, এবং আপনি দেখবেন যে ট্রান্সজেন্ডারদের কয়েকজনকে আপনি আমেরিকান দূতাবাসে পাবেন একদিন পর পরেই। তারা কিন্তু আমার অনেকেই বন্ধু মানুষ, তাদের অধিকারের জন্য অনেকবার কাজ করছি, এখন তাদের দেখি দালাল হিসেবে। আমার খারাপ লাগে এটা বলতে। আমি দেখি কি নারীর অগ্রযাত্রা, নারীর জয়যাত্রা, দুধে ভাতে আরামে আছেন। তারা আতঙ্কিত হয় যদি হিন্দুদের উপরে, সংখ্যালঘুদের উপরে নির্যাতন হয়। এটা তো তাদের ওই যে অ্যাসাইনমেন্টের বাইরে, মানে পুরো জিনিসটারে ভেঙে দিতেছে, বুঝতে পারছেন? এইগুলো হচ্ছে যে দেখেন, আমি মনে করি আমার দেশটা আমার দেশ, এবং এইখানে পশ্চিমার দালাল হোক, পাকিস্তানের দালাল হোক, ইন্ডিয়ার দালাল হোক, এটা এই দেশে হইতে দেওয়া যাবে না। এখন এটা এদিকে যাচ্ছে, এবং এটা কলিমুল্লাহ স্যার আপনার এখানে এসে অনেকবার বলছেন যে এখানে একটা ইসরায়েল কি বানাতে চায় জানি না, তবে একটা কিছু তো বানাতে চায়। রান্না হইলে, রান্না পরিপূর্ণ হওয়ার আগে আমরা না বুঝলেও কিছুটা তো ঘ্রাণ পাই, ধোঁয়া ওঠে, আগুন দেখা যায়। এটা আমাকে আরো অনেকেই বলছেন, এবং ইতিহাস ঘেটেও জিনিসটি দেখা যায়, এটা সত্য। হয়তো ডক্টর কলিমুল্লাহর অনেক কিছু আমরা তাৎক্ষণিকভাবে দেখতে পাই না, কিন্তু ওনার ইনফরমেশন গুলো হয়তো অনেক পরে, ওটার অনেক রকম ইন্ডিকেশন থাকে আর কি।